হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের সাধারণ অনার্স কোর্সের ভর্তির সকল তথ্য শেয়ার করব। অর্থাৎ ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, ভর্তি হতে তোমার কেমন জিপিএ লাগবে, আবেদন করতে কেমন জিপিএ প্রয়োজন হয়, কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ থাকে, আবেদন ফি কত টাকা, বা এই কোর্সে তোমার কোন কোন সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু নিয়ে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা জেনে নিব সাধারণ অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে। দেখো বন্ধুরা, এই সংক্রান্ত একটি নিউজ আপডেট প্রকাশ করা হয়েছে। সেই নিউজটা আগে তোমাদেরকে দেখাই, তারপর আবেদনের যোগ্যতা বা ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করা যাবে। বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটি নিউজ প্রকাশ করেছে। নিউজটির শিরোনাম এমন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি ডিসেম্বরে, ভর্তি আগের নিয়মেই। বিস্তারিত অংশে কি রয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হতে পারে। এবারও জিপিএর নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। অর্থাৎ আগে যে নিয়ম ছিল সেই নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না। ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, জিপিএর উপর ডিপেন্ড করে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। তো এই বিষয়টি বুধবার 29 নভেম্বর অর্থাৎ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার কাছ থেকেই এই তথ্যটি পাওয়া গিয়েছে। যাই হোক, তিনি আরও বলেছেন যে 2023-24 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে আমরা এখনও কোনো সভা করিনি, তবে ডিসেম্বরের শুরুতে এই বিষয়ে সভা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের শেষের দিকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার মানে এই ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের সাধারণ অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে। এছাড়া অধ্যাপক মশিউর রহমান আরও বলেন যে এবারেও আগের নিয়মেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএর নম্বরের মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষার আয়োজন করা হবে না। মোটামুটি ক্লিয়ার হয়েছে যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এবং যে ভর্তির যে নিয়ম সেটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা গত শিক্ষাবর্ষের যে ভর্তির বিজ্ঞপ্তি রয়েছে সেই ভর্তির বিজ্ঞপ্তি দেখলেই তোমরা বিস্তারিত বুঝতে পারবে যে তোমার আবেদন করতে কেমন জিপিএ যোগ্যতা লাগবে বা ভর্তি হতে কেমন জিপিএ লাগবে। তো দেখো, আমি এখান থেকে অনার্স ভর্তির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ডাউনলোড করে নিচ্ছি। এই গাইডলাইনে সকল তথ্য দেওয়া আছে, তোমরা একটু মন দিয়ে শোনো। এটা 2022-23 শিক্ষাবর্ষের, যেমনটি আমি বলছিলাম এটা আগের শিক্ষাবর্ষের। যাই হোক, এখানে আবেদনের তারিখটা দেওয়া আছে। আবেদনের তারিখের সাথে তো কোনো মিল থাকবে না, তবে আবেদন করার ন্যূনতম যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে। কোথায় পরিবর্তনটা আনা হবে একটু খেয়াল করো। তোমরা যারা মানবিক শাখা, বিজ্ঞান শাখা বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে আবেদন করতে যাচ্ছ, তোমাদের এসএসসি এইচএসসিতে যে পাশের সনের ন্যূনতম যোগ্যতাটা প্রয়োজন হয়, এখানে এই পরিবর্তনটা আসবে। মূলত গত শিক্ষাবর্ষে যেটা ছিল এই শিক্ষাবর্ষে সেটা থাকবে না। এই শিক্ষাবর্ষে এসে পরিবর্তন হবে। এই শিক্ষাবর্ষে পরিবর্তন হয়ে কেমন হবে? গত শিক্ষাবর্ষে একজন মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় পাশের সনের যোগ্যতা ছিল 2021-22। এই বছর পরিবর্তন হবে বা এই শিক্ষাবর্ষে পরিবর্তন হয়ে হবে 2022-23। মানে 2022 সালে যারা এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে এবং 2023 সালে যারা এইচএসসি পাস করেছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এসএসসি পরীক্ষার যে পাশের সনের যোগ্যতা রয়েছে এটাও পরিবর্তন হবে। গত শিক্ষাবর্ষে ছিল 2019-20, এই শিক্ষাবর্ষে এসে পরিবর্তন হয়ে 2020-21 হবে। মানে 2020 সালে যারা পাশ করেছিল বা উত্তীর্ণ হয়েছিল অথবা 2021 সালে যারা উত্তীর্ণ হয়েছিল তারা আবেদন করতে পারবে। তবে জিপিএ যোগ্যতার পরিবর্তন হয়তো আনা হবে না। তো জিপিএ যোগ্যতা গত বছর বা গত শিক্ষাবর্ষে কীরকম ছিল? মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় 3.0, এসএসসি পরীক্ষায় 3.0, টোটাল জিপিএ 6.0 থাকলে আবেদন করতে পেরেছিল। বিজ্ঞান শাখা এবং ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষায় 3.0, এসএসসি পরীক্ষায় 3.0, টোটাল জিপিএ প্রয়োজন হয়েছিল 7.0। মানে 7.0 যদি টোটাল থাকে এবং আলাদা করে তোমার জিপিএ যদি এসএসসি এইচএসসিতে এরকম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এই শিক্ষাবর্ষেও পারবে। গত শিক্ষাবর্ষে যেটা ছিল এই শিক্ষাবর্ষেও এমনটাই থাকার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্সের ক্ষেত্রে তোমার এসএসসিতে বা সমান পরীক্ষাতে তোমার জিপিএ প্রয়োজন হবে 3.0 এবং এইচএসসিতেও 3.0, টোটাল জিপিএ প্রয়োজন হবে 7.0। মোটামুটি ক্লিয়ার হয়েছো যে আবেদন করার ন্যূনতম যোগ্যতা যদি এরকম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এরপরে আরও বেশ কয়েকটি শর্ত দেওয়া আছে, এগুলো তোমার না জানলেও চলবে। কি কি সাবজেক্টে পড়ানো হয়ে থাকে এবং আসন বন্টনটা কিভাবে হয়।
দেখো যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইসলামের ইতিহাস, সংস্কৃতি সহ আরও সাবজেক্ট রয়েছে। তো এই সাবজেক্ট যেগুলোর কথা প্রথমের দিকে বলছি, এই সাবজেক্টগুলো মানবিকের শিক্ষার্থীদের জন্য বেশিরভাগ আসন বরাদ্দ থাকে। দেখতে পাচ্ছ মানবিকের শাখা থেকে 70% আসন বরাদ্দ থাকবে, বিজ্ঞান শাখা থেকে 15% এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য 15% আসন বরাদ্দ থাকবে। এছাড়াও ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি এই দুইটা সাবজেক্টের জন্য মানবিকের শিক্ষার্থীরা আবেদন করলে 100% আসন বরাদ্দ থাকবে। এরপর যে সাবজেক্টগুলো রয়েছে যেমন দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর নৃবিজ্ঞান রয়েছে, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান, তারপর এছাড়াও রয়েছে হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। তো এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে মানবিকের শিক্ষার্থীরা বেশিরভাগ আবেদন করে, মানবিকের জন্যই এই সাবজেক্টগুলো মূলত দেওয়া হয়েছে। আর চাইলে বিজ্ঞানের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, তবে আসন বর্ণনাটা অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে এই সাবজেক্টগুলোতে আবেদন করলে তোমার জন্য কতগুলো আসন বরাদ্দ থাকবে। একটা কলেজে যদি 100টা আসন থাকে, যদি অর্থনীতি সাবজেক্টে তুমি একজন বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে আবেদন করো তাহলে তোমার জন্য আসন বরাদ্দ থাকবে মাত্র 10%, মানে মাত্র 10টা, 100টার মধ্যে মাত্র 10টা থাকবে। বুঝতে পারলে? এরপর যে অন্যান্য সাবজেক্ট রয়েছে যেমন তোমার পদার্থবিজ্ঞান রয়েছে, রসায়ন, তারপর প্রাণ রসায়ন ও অণুবিজ্ঞান রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এগুলো তো বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করলে 100% আসন বরাদ্দ থাকবে, মানে যে কয়টা আসন থাকবে ওই কয়টা আসন বিজ্ঞানের শিক্ষার্থীরাই পাবে। আর ব্যবসায়ী শাখা শিক্ষার্থীদের জন্য কী কী সাবজেক্ট রয়েছে? মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে এবং ব্যবস্থাপনা। এই 4টা সাবজেক্টের জন্য বাণিজ্য শাখার শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞান এবং মানবিক শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, তবে খুব বেশি আসন তাদের জন্য বরাদ্দ থাকবে না। মোটামুটি তোমরা কী কী সাবজেক্টে পড়ানো হয়ে থাকে সাবজেক্টগুলোর সাথে পরিচিত হয়েছো, এবং সাবজেক্টগুলোতে তোমার আবেদন করতে হলে আরও একটা যোগ্যতা প্রয়োজন হবে। ন্যূনতম তোমার জিপিএ যেটাতে 3.0 থাকবে, মানে এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টগুলোতে যদি তোমার 3.0 থাকে তাহলে এই সাবজেক্টটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আবেদন করার সময় আমি এই বিষয়টি বুঝিয়ে দিব, আর ভর্তির বিজ্ঞপ্তি বা ভর্তির যে নির্দেশনা এগুলো প্রকাশ করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপর যে বিষয়টি রয়েছে আবেদন কিভাবে করতে হবে, আবেদন করা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব, এটা নিয়ে কোনো ধরনের টেনশন করো না, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এরপর যেগুলো রয়েছে যেমন কোটা রয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী বা প্রতিবন্ধী, এই 3টা কোটা রয়েছে। 3টা কোটাতে কীরকম সিট রয়েছে বা কতগুলো সিট শিক্ষার্থীরা পাবে, কোটার শিক্ষার্থীরা প্রতিটি কলেজে, এখানে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। এছাড়াও পোষ্য কোটা রয়েছে। তারপর মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে, এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমাকে প্রাথমিক পর্যায়ের আবেদন করতে হবে। ওই যে আবেদনের যোগ্যতা একটু আগে তোমাদেরকে দেখালাম, এই যে উপরের দিকে, এই আবেদনের যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি প্রাথমিক পর্যায়ের আবেদনটি করতে পারবে। প্রাথমিক পর্যায়ের এই আবেদনটি করার পর আবেদন ফি বাবদ তোমাকে কিছু টাকা দিতে হবে, 250 টাকা হয়তো দিতে হবে। তোমার আবেদন করার পর এই আবেদন ফি দেওয়ার পর তোমার আবেদনটি কলেজ থেকে নিশ্চয়ন করে দিবে। এরপর মেধা তালিকাগুলো প্রণয়ন করা হবে। তো কয়টা মেধা তালিকা দেওয়া হবে সে বিষয়ে আমরা দেখি। এখানে মেধা তালিকার বিষয় উল্লেখ করেছে, এই যে খেয়াল করো, এই ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা দেওয়া হবে, মানে প্রাথমিক পর্যায়ের আবেদন করার পর নির্দিষ্ট সময় ধরে এই আবেদন চলবে, তারপর আবেদন শেষ হলে প্রথম মেধা তালিকা দেওয়া হবে। প্রথম মেধা তালিকাতে কিছু শিক্ষার্থী সুযোগ পাবে, তাদেরকে আবার ভর্তি করানো হবে, এবং যারা সুযোগ পাবে না তাদের জন্য আবার দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকাতে আবার যারা সুযোগ পাবে না তাদের জন্য আবার দেওয়া হবে বিশেষ কোটার মেধা তালিকা। ওই যে কোটা রয়েছে যেগুলোর কথা বললাম আমি, ওই কোটার একটা মেধা তালিকা দেওয়া হবে। এবং যদি তুমি কোনোটাতেই সুযোগ না পাও তাহলে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করে দিবে। তার মানে আরও 2টি প্রক্রিয়া তোমার অবশিষ্ট থাকবে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। রিলিজ স্লিপের পর্যায়ে গিয়ে তুমি প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে এবং দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে পারবে। তো এই ভর্তির প্রক্রিয়া নিয়ে তোমরা একটা ভিডিওতে সব কিছু বললে তো বুঝতে পারবে না, তো এটা নিয়ে আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো যখন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারপরে, কেমন? এরপর মেধা তালিকা প্রণয়ন কীভাবে করা হবে এখানে তোমার জিপিএ বা অন্যান্য সকল তথ্য দিয়ে বোঝানো হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। দ্বৈত ভর্তি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, মানে আগে যারা ভর্তি হয়ে আছে, যেমন অনেকে তো এবার অনার্সে সুযোগ না পাওয়ার কারণে ডিগ্রিতে অ্যাপ্লাই করেছে, তারা চাইলে কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যদি তোমার আবেদনের যোগ্যতা ঠিকঠাক থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বৈত ভর্তি হয়ে আবেদন করার পর চান্সও পেতে পারো, এবং ভর্তি হওয়ার আগে ওই যে পুরনো যে ভর্তিটি ছিল ওইটা বাতিল করে নতুন করে ভর্তি হতে হবে, সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে।
এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে, সব কিছু একটা ভিডিওতে বলতে গেলে অনেক সময় লাগবে, সব কিছু বলা একদমই সম্ভব হবে না। আর ভর্তি বাতিল করার জন্য 700 টাকা লাগবে, আর ভর্তি পুনর্বহালের জন্য 700 টাকা লাগবে, আর রেজিস্ট্রেশন ফি হিসাবে 485 টাকা তোমাকে দিতে হবে যখন ভর্তি হতে হবে তখন, আর 250 টাকা হচ্ছে আবেদন ফি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, ধন্যবাদ।